जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। তপোদীপ্ত অভেদানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে সোম থেকে শনিবার, যেখানে রাত্রি ৯টার সময় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর এই রবিবার দিন রাত্রি ৯টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আজকে ১৩ তারিখ, আর গত পরশু দিন অর্থাৎ ১১ই সেপ্টেম্বর ১৮৯৩, যেটি একটি বিখ্যাত দিন, স্বামী বিবেকানন্দর শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনের প্রথম আবির্ভাবের দিন। সেই দিনটি এবছরে যার জন্মতিথি পড়েছিল সেই স্বামী অভেদানন্দজি, তাকে আজকে আমরা স্মরণ করব তপোদীপ্ত অভেদানন্দ এই শিরোনামে। তার সমগ্র জীবনটি তপস্যার পূত পবিত্র আলোকে দীপ্ত। তপস্যার এমনি একটা দীপ্তি থাকে, শুদ্ধতার দীপ্তি, আর এক্ষেত্রে শুদ্ধতার সঙ্গে শক্তি, দুটি তালব্যস্য। শুদ্ধতা এবং শক্তি তার অপূর্ব আলোকে আলোকিত স্বামী অভেদানন্দজি মহারাজের পুণ্য জীবন। সেটি স্মরণ করা মানে ওই তপস্যার শক্তিকে এবং দীপ্তিকে স্মরণ করা, এবং তপস্যার মাধ্যমে যে শক্তি আসে, আধ্যাত্মিক জগতে যে অভূতপূর্ব কাজ করবার, অভূতপূর্ব অর্জনের শক্তি আসে, বাইরের জগতেও মানুষ যেটিকে দেখে অবাক হয়ে যায় সময়ে সময়ে, সেই সমস্ত প্রসঙ্গ স্মরণ করা ও ঋদ্ধ হওয়া। শ্রীযুক্ত কালীপ্রসাদ চন্দ্র, পরবর্তীকালে তিনি স্বামী অভেদানন্দ, ২রা অক্টোবর ১৮৬৬ কৃষ্ণা নবমীতে মহারাজের জন্ম। আর আমরা বলছিলাম যে এবছরে সেটি পড়েছে ১১ই সেপ্টেম্বর। আবারও স্মরণ করছি, স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর অসামান্য সম্পর্ক, ৩ বছরের মতো এদিক ওদিক, তো ২ বছরের কিছু বেশি। আর স্বামীজি পাশ্চাত্যে যে অসাধারণ কাজের সূচনা করে দিয়ে গেছেন, যারা কিনা সেই সূচনাকে ব্যবহার করে, সেই সূচনাকে অবলম্বন করে পাশ্চাত্যে বেদান্ত, যোগ, ভক্তি এই সমস্ত প্রসঙ্গ প্রচার করেছেন, তাদের অন্যতম স্বামী অভেদানন্দজি। একেবারে স্বামীজির পদাঙ্ক অনুসরণ করে তাঁর পাশ্চাত্যের কাজ এবং পরবর্তীকালে ভারতবর্ষের। সেই জন্য এই বছরে যে ১১ই সেপ্টেম্বরের সমাপতন, স্বামী বিবেকানন্দর শিকাগোয় আবির্ভাব এবং অভেদানন্দজির জন্মতিথি, সেটি তাৎপর্যপূর্ণ ও আনন্দপূর্ণ। কলকাতার নিমু গোস্বামী লেনে মহারাজের জন্ম। বাবা রসিকলাল চন্দ্র, মা নয়নতারা। শ্রীযুক্ত রসিকলাল চন্দ্র একজন শিক্ষক মশাই ছিলেন, ওরিয়েন্টাল সেমিনারিতে ইংলিশ পড়াতেন, এবং তাঁর ছাত্রদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ এবং বিশ্বনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের পিতৃদেব। মা কালীর কাছে নয়নতারা প্রার্থনা করেছিলেন পুত্র সন্তানের জন্য, এবং তারপরে প্রাপ্ত পুত্রের নামকরণ হয়েছিল কালীপ্রসাদ। ওরিয়েন্টাল সেমিনারিতে তিনি ছোট বয়সে পড়াশোনা করলেন। রীতিমতো ভালো ছাত্র ছিলেন কালীপ্রসাদ, মাঝে মাঝেই ডাবল প্রমোশন পেতেন, আর তার সংস্কৃত ভাষার উপরে এবং কাব্যের উপরে, বিশেষত কাব্য দর্শন এগুলির উপরে খুব অনুরাগ ছিল। একটি টোলে তিনি সংস্কৃত পড়তে আরম্ভ করলেন, একেবারে প্রথাবদ্ধ রূপে। ওরিয়েন্টাল সেমিনারির তখনকার যে হেডমাস্টার মশাই, তিনি সংস্কৃতে এই বালকের কৃতিত্ব এবং অনুরাগ দেখে ছন্দমঞ্জরি এই বিখ্যাত গ্রন্থ উপহার দিয়েছিলেন।
সেইখান থেকে কালীপ্রসাদ এই ছন্দের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের এবং মা শারদার উপরে যে অসামান্য স্তব স্তুতি মহারাজ রচনা করেছেন, তাতে এই ছোট বয়স থেকে প্রাপ্ত ছন্দের প্রতি অনুরাগের একটা বড় ভূমিকা থেকেছে। শঙ্করাচার্যের কাজ, তার টিকা ভাষ্যের দ্বারা বিশেষভাবে তিনি অনুপ্রাণিত হন। ওই ছোট বয়সেই বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে আরম্ভ করেন, যোগশাস্ত্র পড়তে আরম্ভ করেন। পাতঞ্জল যোগসূত্র পড়বার জন্যে বা পাঠ নেবার জন্য তখন খুব উপযুক্ত ব্যক্তি ছিলেন কালীবর বেদান্ত বাগীশ মহাশয়, কিন্তু তার সময় অভাব। এইবারে কালীপ্রসাদ যখন তাকে অনুরোধ করলেন, সাগ্রহে তার কাছে এটি নিবেদন করলেন যে তার কাছে তিনি শিখতে চান, শিক্ষা লাভ করতে চান, তখন তিনি বললেন সময় নেই, শুধু ওই দুপুরবেলায় স্নানের আগে যে তেল মাখার যে সময়, গায়ে তেল মাখার যে সে সময়, সেইটুকুনি তিনি দিতে পারেন। তো ওই সময় গিয়ে কালীপ্রসাদ উপস্থিত হতেন এবং ওই সময় যোগসূত্র তার কাছে অধ্যয়ন করেন এবং পরে শিব সংহিতা। সেই কালীপ্রসাদ যিনি পরবর্তীকালে ঠাকুর মায়ের আশীর্বাদে, স্বামীজির প্রত্যক্ষ ইচ্ছা অনুপ্রেরণায় তার পরিকল্পনাকে সার্থক করার উদ্দেশ্যে দেশে এবং বিদেশে যেভাবে ভাবপ্রচার করেছেন, তার পেছনে এই যে তার সংস্কৃতে অনুরাগ এবং সংস্কৃতে প্রথাগত শিক্ষা, তার একটা বড় ভূমিকা ছিল। সেটা আলাদা করে উল্লেখ না করলেও হয়, আবার করলেও ভালো। যখন যোগশাস্ত্র পড়ছেন সেই সময় কালীপ্রসাদের মনে হলো, এবং সঙ্গত কারণেই, যে উপযুক্ত গুরুর কাছে এটি আরও চর্চা করা দরকার। তাহলে শিক্ষা যিনি দিচ্ছেন তিনি আছেন, তিনি আচার্যের স্থানে, আবার গুরু প্রয়োজন, আধ্যাত্মিক গুরু বলতে যা বোঝানো হয়। এইরকম সময় তিনি শ্রীরামকৃষ্ণের সন্ধান পান এবং প্রথমবারে হেঁটে, ওই উত্তর কলকাতার থেকে নিমু গোস্বামী লেন, হেঁটে তিনি গিয়ে উপস্থিত হন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে। সেটি 1884 সালের মাঝামাঝি, তার মানে তার বয়স তখন 18-র কিছু বেশি। এইবার সেই দিন দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন যে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে তখন উপস্থিত নেই, কোথাও গেছেন। তা তিনি ভাবলেন যে অপেক্ষা করবেন, টানা বারান্দায় বসে অপেক্ষা করছেন। এমন সময় এলেন একজন যার সঙ্গে পরবর্তীকালের জীবনের একটা বিরাট সময় কাটল, শুধু তাই নয়, অদ্ভুত সম্বন্ধে সম্বন্ধিত হয়ে গেলেন। তিনি শশীভূষণ চক্রবর্তী, উত্তরকালে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। তো এই দুজন, এদের দীর্ঘ সম্পর্ক, অভেদানন্দজি এবং রামকৃষ্ণানন্দজি, এবং প্রথম সাক্ষাৎ ওই ঠাকুরের জন্য অপেক্ষারত অবস্থায়। একরকম ইনি অপেক্ষা করছেন, সেই সময় উনি এসে উপস্থিত হলেন। রাত্রি 9টার সময় ঠাকুর ফিরলেন লাটু মহারাজকে নিয়ে, এবং ফিরে ঘরে ছোট খাটটিতে গিয়ে উপবেশন করলেন। তখন কালীপ্রসাদ শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ প্রণাম করলেন, করে নিবেদন করলেন মনের ইচ্ছা। বললেন, আমার যোগ সাধনার ইচ্ছা আছে, আপনি আমায় শেখাবেন কি? ঠাকুর বললেন, তোমার এই অল্প বয়সেই যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে, এ অতি ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, কিন্তু তোমার একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। আমি তোমায় যোগ শিক্ষা দেব, আজ বিশ্রাম করো, কাল এসো। এই কথা কালীপ্রসাদকে বলছেন যে তিনি যোগ শিক্ষা দেবেন। এই যে শ্রীরামকৃষ্ণ যোগ শিক্ষা দিতে সম্মত হলেন, সেইখান থেকে কালীপ্রসাদের জীবনের নতুন অধ্যায় খুলে যাচ্ছে। তার তপস্যার জীবন, সাধনার জীবন,
সিদ্ধি লাভের জীবন, প্রচারের জীবন, যে জীবন পুরো আলোকিত হয়ে রয়েছে ওই তপস্যার দ্বারা, শ্রীরামকৃষ্ণ সেটির সূচনা করে দিচ্ছেন। অর্থাৎ তপদীপ্ত অভেদানন্দ তাঁর জীবন থেকে যেমন তপস্যার দীপ্তি আসছে, তেমনি তাঁর জীবনকে আলোকিত করছেন গুরুর স্থানে অবস্থান করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই দীপ্তিতে, সেই আলোকে ভাস্বর স্বামী অভেদানন্দজি। ওই যে বললেন, আমি তোমায় যোগ শিক্ষা দেবো, আমি তোমায় যোগ শিক্ষা দেব, আজ বিশ্রাম করো, কাল এসো। তার পরের দিন যখন একেবারে সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে শ্রীরামকৃষ্ণের কাছে যখন তিনি উপস্থিত হলেন, তখন তাকে উত্তরের বারান্দায় একটি তক্তপোষের উপরে বসতে দিলেন শ্রীরামকৃষ্ণ। যোগাসনে উপবিষ্ট হতে আদেশ করলেন। তারপর ডান হাতের মাঝের আঙুল দিয়ে জিভে বীজ মন্ত্র লিখে দিলেন এবং তারপর ডান হাত দিয়ে বুক থেকে শক্তিকে, বুকের মধ্যে থেকে যে শক্তি, সেই আধার থেকে উপরের দিকে ডান হাত দিয়ে আকর্ষণ করতে থাকলেন শ্রীরামকৃষ্ণ। কালীপ্রসাদ গভীর ধ্যানে নিমগ্ন হলেন। ওই যে গভীর ধ্যানে যাচ্ছেন, গভীর ধ্যানে ডুব দিচ্ছেন, তার মানে আমরা অনুমান করতে পারি যে অন্তর ধীরে ধীরে অপূর্ব আলোয় আলোকিত হচ্ছে। অন্যভাবে বলতে গেলে তপস্যার দীপ্তি অন্তর থেকে বিচ্ছুরিত হতে শুরু করছে। এই গভীর ধ্যানে যখন তিনি নিমগ্ন হয়েছেন, তার কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই তাকে বাহ্য ভূমিতে ফিরিয়ে নিয়ে এলেন। নিয়ে এসে ধ্যান সম্বন্ধে কিছু উপদেশ দিলেন। ধ্যান সম্বন্ধে উপদেশ দেওয়ার পর বললেন যে যা দর্শন হবে সেগুলি ঠাকুরকে জানাতে। আসলে একজন চিকিৎসক যেরকম ভাবে বলতে পারেন, সুচিকিৎসক, যে এটা খেলে এরকম এরকম হবে, ভবরোগ বৈদ্য উত্তম আচার্য শ্রীরামকৃষ্ণ তো সেই রকম। তিনি বলে দিলেন যে যা যা দর্শন হবে সেগুলি ঠাকুরকে এসে জানাতে। আর যখন জানলেন যে কালীপ্রসাদ বিবাহ করেননি, তখন তাকে অবিবাহিত থাকতেই আদেশ করলেন। তিনি তো যোগ সাধনার জন্যই এসেছেন, তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম আদেশ করলেন। আর সেই দিন বললেন যে কালী মন্দিরে যাও, গিয়ে কিছুক্ষণ ধ্যান করে এসো। তিনি ধ্যান করে যখন এসে প্রণাম করলেন এবং বিদায় গ্রহণ করতে অনুমতি চাইলেন বিদায় গ্রহণের, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে আবার এসো, যদি পয়সা জোগাড় না হয় তবে এখান হতে দেওয়া হবে। এই শ্রীরামকৃষ্ণের আশ্রিত বাৎসল্য, যে তাকে আধ্যাত্মিকতার তো সব কিছু দিতেই চাইছেন দু হাতে করে, আবার 16 আনা দিয়ে দিচ্ছেন যেন, আবার বলছেন যদি পয়সা জোগাড় না হয় তবে এখান হতে দেওয়া হবে। কালীপ্রসাদ বাড়িতে এসে তারপর সকালে রাত্রে ধ্যান শুরু করলেন। আমরা মহারাজের যে জীবন আজকে স্মরণ করব, তার মধ্যে এই জায়গাটিতেই মূলত থাকব। তাঁর এই ত্যাগ, তপস্যা, ধ্যানের অন্তর্মুখ জীবন এবং সেটির বহিঃপ্রকাশ। শুধু বহিঃপ্রকাশের কথা বললে, তিনি পাশ্চাত্যে যে কাজ করেছেন, যে ভাব প্রচারের কাজ করেছেন, সেটি একটা দীর্ঘ ইতিহাস। তো সেটিকে আমরা একটু সংক্ষেপ করে বলবো। কেন না, মহারাজ কখন কোন কেন্দ্রে গেছেন, কখন কোন জায়গায় কিভাবে কাজ করেছেন, সেগুলি বলতে গেলে যেখানে শুধুই স্থান এবং কাল আসবে, সেই জায়গাটিকে আমরা সংক্ষেপ করব। করে ওই রকমভাবে ত্যাগোদ্দীপ্ত বা তপোদীপ্ত যে জীবন, সেইটির মধ্যেই থাকার চেষ্টা করব, ওই ভাবের মধ্যেই বিচরণ করবার প্রয়াস করব। আমরা শুনছিলাম যে বাড়িতে এসে তিনি সকাল সন্ধে ধ্যান করতে শুরু করলেন। সেটি একটা প্রাত্যহিক নিয়মে পরিণত হতে আরম্ভ করলো। আর কি, আর হচ্ছে ঘন ঘন দক্ষিণেশ্বরে যেতে শুরু করলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে মিশতেন যে, তাকে তো কতভাবে শিক্ষাই দিয়েছেন, তার আর কতটুকু বইতে লেখা আছে। আবার
খুব অন্তরঙ্গর মতো করে তার সঙ্গে মিশেছেন। ঝাউতলায় হয়তো যাচ্ছেন, তখন কালীপ্রসাদের কাঁধে হাত দিয়ে যাচ্ছেন আর উপদেশ দিতে দিতে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ নিজেই বলতেন যে গুরু যেন সেথো হাত ধরে নিয়ে যায়, তো ইনি একবারে কাঁধে হাত দিয়ে। তো সেরকম মাঝে মাঝে ঘটত, এবং ওই রকম একটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পর্ক ছিল। শুধু এটা বললে কিছুটা বাইরের দিক থেকে কিছুটা ভেতরের দিক থেকে বোঝা গেল সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে সুগভীর সম্পর্ক ছিল সেটি অভেদানন্দজি ইঙ্গিত মাত্র করেছেন, এবং এইরকম লিখে গেছেন যে ওই সম্পর্কের গূঢ় কথা তার সঙ্গেই চলে যাবে, অর্থাৎ তার দেহাবসানের সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে, প্রকাশ করেননি তিনি। একদিন ঠাকুরকে এসে তিনি জানালেন যে ধ্যানে ঈশ্বরের দুটি চোখ দেখেছেন, যে দুটি চোখের দৃষ্টি জগৎ ব্যাপ্ত করে রেখেছে। জগৎব্যাপী যে দৃষ্টি, সেই দৃষ্টির নেপথ্যে যে দুটি চোখ, ওই দুটি চোখ তিনি দর্শন করেছেন, জগৎ প্রসারী দৃষ্টি যাতে। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে হাত বোলাচ্ছিলেন, পদসেবা, জেন্টল ম্যাসাজ এরকম যখন করছেন, তখন তার দর্শন হচ্ছে যে ঠাকুর জগন্মাতা রূপে তাকে স্তন্যপান করাচ্ছেন। শ্রীমৎ স্বামী অভেদানন্দজির অসামান্য অসাধারণ সুগভীর দর্শন হয়েছে, তার কিছু কিছু শুধু জানতে পারা যায়। একদিন তিনি ঠাকুরকে এসে বলছেন যে তিনি দর্শন করেছেন যে তার আত্মা দেহ ছাড়িয়ে কোথায় চলে যাচ্ছে। সেখানে একটি প্রাসাদের মধ্যে প্রবেশ করে দেখছেন যে সেখানে কত দেবদেবী অবতার সবাই রয়েছেন, তাদের মাঝখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর তাঁরা সব এসে ঠাকুরের শ্রীদেহে লীন হয়ে গেলেন। এইটি শুনে ঠাকুর বলেছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। ওই অরূপের ঘরে অর্থাৎ অদ্বৈতের অনুভূতির রাজ্যে তিনি উপনীত হচ্ছেন, আর দ্বৈত সত্তার দ্বৈত রূপ, ঈশ্বরের রূপ দর্শন আর তার হবে না, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে যখন যাতায়াত করছেন কালীপ্রসাদ, তখন শ্রীরামকৃষ্ণকে শুধু যে তিনি দক্ষিণেশ্বরেই দর্শন করতেন, পেতেন তাকে, তাই নয়। ঠাকুর যখন কলকাতায় আসতেন, হয়তো কাঁকুরগাছিতে গেছেন, হয়তো বলরাম মন্দিরে গেছেন, হয়তো রামচন্দ্র দত্ত মহাশয়ের কলকাতার বাড়িতে গেছেন, বিভিন্ন জায়গায় কালীপ্রসাদ যেতেন, বিভিন্ন সময় যেমন যেমন সুযোগ পেতেন গিয়ে ঠাকুরকে দর্শন করতেন। শ্যামপুকুরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দৈহিকভাবে অসুস্থ হয়ে এলেন, মোটামুটি ওই রকম সময় থেকেই কালীপ্রসাদ আর ঠাকুরকে ছাড়তে চাইলেন না। ছাড়লেন বাড়ি ঘরদোর, ছাড়লেন গৃহের নিশ্চিন্ত আশ্রয়, ছাড়লেন লৌকিক অনেক কিছু। মোটামুটি এই সময় থেকেই ওই জীবনের বিরাট পট পরিবর্তন হতে শুরু করলো। ছাড়লেন কেন? ওই জন্যে যে এর কাছে যা পাচ্ছেন তার কাছে আর অন্যগুলির গুরুত্ব থাকছে না। কাশীপুরে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যিনি পরে উত্তরকালে যিনি বিবেকানন্দ, তিনি সব দায়িত্ব ভাগ করে দিতেন যে কার কিরকম। কালীপ্রসাদের জন্য দিনে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা ঠাকুরের সেবার ভার ছিল, এবং তিনি কি করতেন, এটি ওই 1885 ডিসেম্বরের দিকের ঘটনা। দুপুরে ঠাকুরকে তেল মাখিয়ে গাড়ি বারান্দার ছাদের ওপর রোদে জল চৌকিতে বসিয়ে রাখতেন। এইটা তো ঠাকুরকে তিনি করতেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সময় এই যুবক ভক্তকে তত্ত্ব কথা শোনাতেন। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দজি ওই গায়ে তেল মাখিয়ে জল চৌকিতে বসিয়ে রেখেছেন কাকে, যিনি জল চৌকিতেও বসেন বটে, আবার যিনি জগতের প্রভুত্বও করেন বটে। তিনি কালীপ্রসাদকে তত্ত্ব কথা শোনাতেন ওই সময়টুকুতে।
একদিন স্বামীজি কালীপ্রসাদকে ছুঁয়েছিলেন এবং তার ভেতরে একটা বিদ্যুৎ শক্তির মতো, বিদ্যুতের আলোড়নের মতো ঘটে গিয়েছিল, যেন স্বামীজির মধ্য থেকে শক্তি সঞ্চারিত হচ্ছে তার মধ্যে, এইরকম একটা ভাব। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুমোদন করেননি স্বামীজিকে, যে এক্ষুনি কি দরকার ছিল, জমতে না জমতেই খরচ, স্বামীজিকে বকেছিলেন। কিন্তু স্বামীজির ওই ভাব, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার সঙ্গে তাকে ছুঁয়ে আছেন, অ্যাজ ইফ টু ট্রান্সমিট স্পিরিচুয়াল পাওয়ার, তো স্বামীজির ওই ইচ্ছেও বোঝা যায়, আবার ঠাকুরের যে রাস টেনে ধরা সেটিও অনুমান করা যায়, যে যার ভাবের যেমনটি বিকাশ হবে এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বুঝছেন, নরেন্দ্রনাথ কি ততটাই বুঝছেন তখন, সেই জায়গার থেকে একটু রাস টেনে ধরা। কিন্তু এই ঠাকুর শ্রীরামকৃষ্ণই যখন কালীপ্রসাদকে আরেকদিন জিজ্ঞাসা করলেন যে তিনি কি চান, তখন কালীপ্রসাদের প্রার্থনার উত্তরে ঠাকুর বলেছিলেন, তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। এবং কালীপ্রসাদ একদিন তার অনুভূতির কথা, এরপরে একদিন অনুভূতির কথা ঠাকুরকে যখন জানিয়েছিলেন যে কীরকম অনুভূতি হয়েছে, তখন ঠাকুর ওটি অনুমোদন করেছিলেন যে হ্যাঁ, এটি ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা। আমরা রয়েছি তপোদীপ্ত অভেদানন্দ এই আলোচনায় এবং দেখছি যে কি সুন্দর একটি জীবন। ঠাকুর বলছেন যে আগের জন্মে প্রায় হয়েছিল সবই, এইটুকুনি বাকি ছিল। আর ওই ছোট বয়স থেকে তার সংস্কৃত সাহিত্যে অনুরাগ, যোগশাস্ত্রে অনুরাগ, ছুটে ছুটে যাচ্ছেন, হাত জোর করে উপযুক্ত শিক্ষকের কাছে উপস্থিত হচ্ছেন শিক্ষা লাভের জন্যে, আর তারপর ঠাকুরের কাছে এসে আচার্য, গুরু, জীবনের সব কিছু যিনি তাকে একসঙ্গে পেয়ে যাওয়া, সেই তিনি এই ব্রহ্মজ্ঞানের জায়গাতে উপনীত হচ্ছেন কয়েক বছরের মধ্যে। এটি আমরা দেখছি। ওই 1884-তে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন তো, আর শ্রীরামকৃষ্ণের দেহাবসান 1886-তে ব্রহ্মজ্ঞানের জায়গায় উপনীত হচ্ছেন কালীপ্রসাদ। সেই জন্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন খুব একটা মন্থর নয়, বরং বেশ দ্রুত দ্রুত আলোকিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে 1000 বছরের অন্ধকার ঘর, তাতে যদি আলো নিয়ে আসো তাহলে কি একটু একটু করে হবে, আলো হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এর জীবনে প্রায় সেই রকমই, অত্যন্ত দ্রুত, যে যেন 1000 বছরে যা মানুষ চেষ্টা করে শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর অতি দ্রুত। তা মানুষের জীবনে তো তার তো একটা পরিণতি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রহ্মজ্ঞানের অবস্থাতে আসছে কার প্রসঙ্গ, যিনি কিনা ওই যোগ শাস্ত্র এবং সেই আধ্যাত্মিকতা, সেই ধর্মজীবন শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি ব্রহ্মজ্ঞানে উপনীত হচ্ছেন। কারণ তার জীবন তপোদীপ্ত, তার জীবন রামকৃষ্ণ প্রভায় ভাস্বর হয়ে উঠতে আরম্ভ করে দিয়েছে। যদিও শ্রীরামকৃষ্ণ তার অন্তলীলায় উপনীত কাশীপুরে, এইরকম সময় কালীপ্রসাদ শুনলেন যে গয়ায় একজন হঠযোগী আছেন। সেই শুনে উনি বেরিয়ে পড়লেন যে তার কাছে যাবেন। গিয়েছিলেন, গিয়ে দেখলেন সেরকম কিছু নয়, চলে এলেন। কিন্তু ওই গয়াধামে যখন গেছেন, ওখানে একজন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হলো। তার কাছে তিনি পেলেন বিরজা হোমের মন্ত্র, সন্ন্যাসের অত্যাবশ্যক অঙ্গ সেই বিরজা হোম, তার মন্ত্র এবং অন্যান্য সংকেত সেই সন্ন্যাসীর পুঁথিতে ছিল। সেইখান থেকে অভেদানন্দজি হাতে করে লিখে নিলেন এবং ওইটি পরে বরানগর মঠে তথা রামকৃষ্ণ ভাবমণ্ডলীতে, রামকৃষ্ণ সংঘের মধ্যে গৃহীত হয়ে গেল, যেটি অভেদানন্দজি নিয়ে এসেছিলেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত সংঘে তথা ত্যাগীদের জীবন এর নিয়মে অভেদানন্দজির আনিত এই বিরজা হোমের মন্ত্র, সংকেত প্রভৃতি তার একটি বিরাট ভূমিকা থেকে যাচ্ছে। মন্ত্রের তো ভূমিকা থাকবেই, কিন্তু যিনি কিনা ওগুলি নিয়ে হাতে করে লিখে নিয়ে এলেন, সেই অভেদানন্দজিও রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসের যে চর্যা
তার সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে থাকছেন এইভাবে। আবার কাশীপুরে থাকার সময় শ্রীযুক্ত নরেন্দ্রনাথ ও শ্রীযুক্ত তারকনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ও স্বামী শিবানন্দজি উত্তরকালে যারা, তাদের সঙ্গে তিনি বুদ্ধগয়ায় গিয়েছিলেন। কালীপ্রসাদের জ্ঞানস্পৃহার কথা আমরা আগেই উল্লেখ করেছি যে হেডমাস্টার মশাই বই উপহার দিয়েছিলেন আর অত্যন্ত পড়াশোনায় মনোযোগী ছাত্র ছিলেন। এই কাশীপুরে থাকবার সময়ই তার দেখা যাচ্ছে জ্ঞানস্পৃহা এমন যে তিনি ছুটে ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। সায়েন্স অ্যাসোসিয়েশনে ডক্টর মহেন্দ্রনাথ সরকার মহাশয় যে বক্তৃতা দিতেন সেগুলি তিনি শুনতে যেতেন মাঝে মাঝে ওই ঠাকুরের সেবার অবসরে। আবার ধর্ম, ন্যায় ও দর্শনের বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই বই পড়ার স্বভাব, গ্রন্থ অধ্যয়নের স্বভাব, স্বাধ্যায় মহারাজের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে আছে। সে কি শরীর খারাপ, কি আশ্রমের কিছু পয়সা করি নেই, ওগুলো কোনোটার সঙ্গে এইগুলির সম্পর্ক নেই। মহারাজের জীবনে গ্রন্থ অধ্যয়ন এবং ওই মনস্বিতা, একাডেমিক চর্চা যাকে আমরা বলি আজকের দিনে, সেটি খুব করেছিল। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর দেখছি অভেদানন্দজি মহারাজকে তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে শ্রী বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। মায়ের মনে তখন তীব্র বিরহ। মা তার সঙ্গিনীদের নিয়ে বৃন্দাবনে গেছেন এবং সেই দলের মধ্যে রয়েছেন স্বামী অভেদানন্দজি। পরে চলে এলেন বরানগরে, যেখানে স্বামী বিবেকানন্দ মঠ প্রতিষ্ঠা করেছেন। মঠ মানে শুনতে একরকম মনে হয়, আর বাস্তবে মঠ বলতে যে ত্যাগ, তপস্যা, আধ্যাত্মিকতা এমনি লোকে বোঝে, তার বোধহয় 1000 গুণ কি লক্ষ গুণ জমজমাট আধ্যাত্মিকতার ভাব। আর অন্যদিকে মঠ মানে একটা বিল্ডিং, একটা স্ট্রাকচার, একাধিক বিল্ডিং, এটা ওটা যে লোকে বোঝে, অনেকগুলো বাড়ি নিয়ে একটা মঠ। এখানে হচ্ছে একটি বাড়ি যে কোনো সময় ধসে যেতে পারে। সেই বরানগর মঠ অদ্ভুত আনন্দপূর্ণ বৈপরীত্য, যেখানে একদিকে পুরো দারিদ্র, আর একদিকে অতুল ধনসম্পদ আহরিত হচ্ছে, অর্জিত হচ্ছে, ধনসম্পদের চর্চা হচ্ছে। সেটি আন্তর ধনসম্পদ, মানসিক ধনসম্পদ, অধ্যাত্ম ঐশ্বর্য। তো সেই বরানগর মঠে স্বামী বিবেকানন্দ কালীপ্রসাদের যখন আনুষ্ঠানিক সন্ন্যাস হলো তখন তার নাম দিলেন অভেদানন্দ। ওই যে আমরা বলছিলাম যে একটি ঘর, বাড়ি, একেবারে ভেঙে পড়া বাড়ি, প্রায় লোকে বলতো ভূতের বাড়ি, আসলে ভগবানের বাড়িতে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু ঘরটরগুলোর কথা তো আর কিছু বলার নেই। তারই মধ্যে একটি ছোট্ট ঘরে মহারাজ থাকতেন এবং সেইখানেই ধ্যান, জপ, শাস্ত্রপাঠ প্রায় নিরবচ্ছিন্নভাবে চলত। শশী মহারাজজির নাম আমরা আগে পেয়েছি, স্বামী রামকৃষ্ণানন্দজি। তিনি যেমন বরানগর মঠে ঠাকুরের সেবায় নিরত থাকতেন অসাধারণভাবে, তেমনি আবার এই গুরু ভাইদেরকে কোনো রকমের টেনে টুনে বাবা বাছা করে ভয় দেখিয়ে মারধরের কথা বলে প্রায় খাওয়ানোর যে বন্দোবস্ত, সেটিও মূলত শশী মহারাজই করতেন। কেননা কারুর জগতের দিকে মন নেই, শশী মহারাজেরও ছিল না। কিন্তু জানছেন যে তো এদেরকে বেঁচে থাকতে হবে, তো খাওয়া দাওয়া করতে চায় না। তো সেই রকম ভাবে তিনি যাদের জন্যে অনেক রকম করতে হতো তাকে ওই খাওয়ানোর জন্য, তাদের অন্যতম স্বামী অভেদানন্দজি যেহেতু ওই ঘর কামড়ে পড়ে থাকতেন এবং সেইখানেই ওই শাস্ত্রপাঠ, জপ, ধ্যান এই সমস্ত চলতো নিরবচ্ছিন্নভাবে। সেই জন্যে ওই ঘরটির নামই হয়ে গিয়েছিল কালী তপস্বীর ঘর। কালী তপস্বী, কালী মহারাজ আর তিনি তপস্বী। ওই যে আমরা বলছিলাম তপদীপ্ত অভেদানন্দ। তাহলে একটা বাড়ি ভেঙে পড়ার মতো অবস্থা, আগে সে কি অবস্থা ছিল, ওরা যখন ঢুকেছেন সে মাটি ফাটি একাকার করে রেখেছে, পাশে শেয়ালেতে, ইঁদুরেতে কোনো রকমের সংস্কার করে সেই বাড়িতে ঢুকেছেন। কিন্তু যাদের ত্যাগ তপস্যায় ওই বাড়ি মুখরিত হয়ে যাচ্ছে, ওই বাড়ি তাদের অন্যতম স্বামী অভেদানন্দজি, যিনি স্বয়ং তপদীপ্ত, তপস্যার দ্বারা দীপ্ত অভেদানন্দ যেন ওই বাড়িকেও দীপ্যমান করছেন। সেই বরানগর মঠকে নিরামিষ খেতেন, জুতো পরতেন না,
প্রায় কারুর সঙ্গেই আলাদাভাবে মেলামেশা করতেন না, এবং কেউ কোথাও যেতে বললে সে যে কোনো রকমেরই আমন্ত্রণ হোক না কেন সে নিমন্ত্রণ গ্রহণ করতেন না, সেখানে উপস্থিত হতেন না, নিজে পড়ে থাকতেন। নিজে মানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে আত্মানন্দ, আত্মাকে নিয়ে আনন্দ। কালী তপস্বী, তপদীপ্ত অভেদানন্দ ওই আত্মানন্দের সুলুক সন্ধান জানতেন। আত্মজ্যোতিতে যে আনন্দ, সেটির মাস্টার স্বামী অভেদানন্দজি জগতের কাছে সেই বার্তা অপূর্বভাবে প্রচার করে গেছেন। সেই প্রসঙ্গ একটু পরে। তিনি গীতা উপনিষদের এক একটি শ্লোক, ওই বরানগর মঠে গীতা উপনিষদের এক একটি শ্লোক তার উপরে দিনের পর দিন ধ্যান করতেন। স্বামীজির আসলে এইরকম মানসিকতা ছিল, এবং এইভাবে তিনি উৎসাহিত করতেন যে ভাষ্য, টিকা এগুলো না পড়ে যেন নিজে নিজে অর্থবোধ করবার চেষ্টা করেন এরা। গুরু ভাইদের, শিষ্যদের স্বামীজি এরকমভাবে বলতেন। তো অভেদানন্দজির দেখা যাচ্ছে যে গীতা উপনিষদ তার এক একটি শ্লোকের ওপর দিনের পর দিন তিনি ধ্যান করছেন। এই বরানগরেই তিনি শ্রীরামকৃষ্ণের ওপরে স্তোত্র রচনার সূচনা করেন, হৃদয় কমলা মধ্যে রাজিতং নির্বিকল্পং ইত্যাদি। সেই অসামান্য স্তোত্র, সেটি তিনি রচনা করতে শুরু করেন এই বরানগর মঠে। বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজাম্যহম, এই যে অসামান্য স্তোত্র মহারাজের, কি ছন্দ, কি মাধুরী, কি গভীরতা, কি পবিত্রতা, কি অপূর্ব ভাবচিত্রের বর্ণনা ওর মধ্যে রয়েছে। নীলাম্বর বাবুর বাড়িতে তিনি গেলেন, যেখানে শ্রী শ্রী মা অবস্থান করছিলেন, এবং মাকে তিনি পড়ে শোনালেন মায়ের উপরে যে স্তব রচনা করেছেন, প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং। এইটি মাকে তিনি পড়ে শোনালেন, যেটি আজকে কত কত জায়গায় গীত হয়, ইন্টারনেটে রয়েছে, মানুষজনের মনে কি অমিত আনন্দের সঞ্চার করে। আর শ্রী শ্রী মা শ্রবণ করে আশীর্বাদ করেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। এই যিনি করছেন, এই যে এত মিষ্টি স্তব স্তুতি যিনি করছেন, তার জীবন এমনিতে দেখলে মনে হবে খুব রুক্ষ। বাস্তবিক তাই তো। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, দিন রাত কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটা ছোট্ট এঁদো পড়া ঘর, তার মধ্যে বসে তপস্যা করছেন তপদীপ্ত অভেদানন্দজি। কথামৃতের যিনি রচয়িতা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টারমশাই, তিনি একদিন দুপুর বেলায় বরানগর মঠে উপস্থিত হয়ে দেখছেন অভেদানন্দজি ধুলোর ওপরে শুয়ে আছেন, এবং ধুলো তখন রীতিমতো গরম। সেই গরমে ধুলোর ওপরে শুয়ে আছেন অসাড় হয়ে। মাস্টারমশাই একদম ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে যোগীন মহারাজকে কাছে পেয়েছেন, তাকে বলছেন যে কালী কঠোরতা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। ভয় পেয়ে গেছেন। এরা তো সবই ওর ছাত্রস্থানীয়। আর যোগীন মহারাজ যেমন ত্যাগী, তেমনি মজাও করতে পারতেন। কত রকম সব ঘটনা আছে। মাস্টারমশাইকে বলছেন, ও কি মরে? ওই শালা অমনি করে ধ্যান করে। তো গরমে রোদ্দুরে ধুলোর ওপরে অসাড় হয়ে পড়ে আছেন, আর যোগীন মহারাজ এরকম নিশ্চিন্ত উক্তি করছেন, বলছেন ও কি মরে? ও কি মরে মানে উল্টো বাঁচে। এই আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে বেঁচে থাকা, মানুষের মতো বেঁচে থাকা, দেবতার মতো বেঁচে থাকা দেখাচ্ছেন গরমে ধুলোর ওপরে অসাড় হয়ে পড়ে থাকা তপদীপ্ত অভেদানন্দজি। এই যে বরানগরের জীবন, এ একেবারে অপূর্ব। আমরা তপস্যার কথার মধ্যে রয়েছি, আর সেই সঙ্গে স্মরণ করছিলাম যে তিনি পড়তেনও খুব বেশি। ওই বরানগরের অত
বাহ্য কষ্ট, পয়সা কড়ি নেই, খাওয়া দাওয়ার তো কিছু বলারই নেই, তার মধ্যেও অভেদানন্দজি প্রচুর পড়তেন। পরবর্তীকালে তো মহারাজ ভারতের অনেক জায়গা পরিব্রজ্যা করেছেন। প্রব্রজ্যার মধ্যে তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত মানুষ। তিনি মহারাজের সান্নিধ্যে এসেছিলেন। পরবর্তীকালে তিনি স্বামীজিকে বলেছিলেন তাঁর এই গুরু ভাই সম্পর্কে, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা, এই কথা তিনি স্বামীজির কাছে নিবেদন করেছিলেন বা বিস্ময়ে প্রকাশ করেছিলেন। স্বামীজির সঙ্গে বরানগর মঠে মাঝে মাঝেই অভেদানন্দজির শাস্ত্রীয় তর্ক হতো, এবং সেখানে কিরকম হতো যে অভেদানন্দজি এবং স্বামীজির মধ্যে তর্ক বিচার হচ্ছে, সে এক দেখবার মতো ব্যাপার। আর ওই যে তর্ক বিচার হচ্ছে, দুজনেই লড়ে যাচ্ছেন। অভেদানন্দজিরও শানিত যুক্তি, আর স্বামীজির তো কথাই নেই। এরকম মাঝে মাঝেই হতো, আর স্বামীজি জিতে যেতেন শেষ পর্যন্ত। একদিন অভেদানন্দজি এমন একটা জায়গায় নিয়ে গেছেন, স্বামীজি বলছেন আজকে এইখানটা থাক, কালকে ঠিক এইখান থেকে শুরু করব। পরের দিন তিনি ওইরকম জায়গা থেকে যখন দুজনের তর্ক যুক্তি বিচার শুরু হয়েছে, ওই আগের দিনের জায়গা থেকে শুরু হয়েছে এবং স্বামীজি জিতে গেছেন। অভেদানন্দজি বলেছিলেন, এটি লাটু মহারাজ বলছেন, লাটু মহারাজজি পরবর্তীকালে, যে নরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলুম না। আর স্বামীজিকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, তো সেই তিনি এরকম বলেছেন। স্বামীজির সম্পর্কে ওর যে উক্তি আছে, অনেক আছে, তার মধ্যে একটি আমরা পরে স্মরণ করব। আর স্বামীজিও এই গুরু ভাইকে এত ভালোবাসতেন, আর এর এই বিদ্যানুরাগ, জপ ধ্যান তপস্যায় নিবিষ্ট জীবন, যে স্বামীজির একান্ত ইচ্ছে ছিল বা অন্যদের প্রতি আদেশ ছিল যে একে আর কোনো রকমভাবে ডিস্টার্ব করা চলবে না। তো ডিস্টার্ব মানে ওইসব কাজ, যে খাওয়া দাওয়া রান্নাবান্না এ ও তা, তারপরে সেই বাসনপত্র মাজা। তো কেউ একজন গুরু ভাইদের মধ্যে একদিন ওরকম অনুযোগ করলেন যে কালী মহারাজ তো কিছুই করেন না মানে ওই যে মাস্টারমশাই গিয়ে দেখলেন যে একেবারে ধুলোর ওপরে শুয়ে আছেন, ওই জীবন, কিন্তু এই দিক দিয়ে তো কিছু করেন না। তখন স্বামীজি গেলেন রেগে, গিয়ে বললেন, নিয়ে আয়, তোদের কত হান্ডা আছে আমি মেজে দিচ্ছি, কিন্তু ওকে ডিস্টার্ব করবেন না। বলেন কত হান্ডা আছে নিয়ে আয়, আমি মেজে দিচ্ছি। এই বরানগরের পরে আলমবাজার মঠে যখন রামকৃষ্ণ সংঘ উঠে গেল, শিফট করল, ওখানেও মহারাজ একটি ঘরে ওই ত্যাগ তপস্যা স্বাধ্যায়ের জীবন যাপন করতেন। এইরকম সময়ের ঘটনা হচ্ছে যে বিদেশে স্বামীজি যখন ভাব প্রচার করছেন, তখন একটু এদেশে কনসলিডেশনের দরকার ছিল, কারণ ওদেশের মানুষ অনেকে অপপ্রচার করেছে যে এই বিবেকানন্দ কে স্বদেশবাসী কিছু মর্যাদা দেয় না, স্বদেশের কোনো পরিচিতি নেই ইত্যাদি। এরা ভারতবর্ষে একটা মিটিং ডাকলেন এবং সেখানে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা হলো, প্রস্তাব গৃহীত হলো। অর্থাৎ স্বামীজিকে সেই রিকগনিশনটা এখান থেকে দেওয়া হলো, এবং সেটি হলো 1894-তে টাউন হলে একটা বিরাট মিটিং। সেই মিটিংয়ের অন্যতম উদ্যোক্তা ছিলেন অভেদানন্দজি। পরে ওই মিটিংয়ের যে প্রসিডিংস, যে সমস্ত রেজলিউশন, যা সিদ্ধান্ত যা হলো, সেইগুলি বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। ওইটা স্বামীজির বিদেশে ভাব প্রচারের ক্ষেত্রে প্রয়োজন ছিল। অভেদানন্দজি মাঝে মাঝেই তীর্থে গেছেন এবং বহু তীর্থ তিনি দর্শন করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা কখন কোথায় গেছেন সেটি আলাদা করে স্মরণ না করে এক জায়গায় শুধু উল্লেখ এবং স্মরণ করতে চাইব যে মহারাজজি পুরী, কাশী, উত্তরাখণ্ডের বিভিন্ন স্থান, চিত্রকূট, দ্বারকা, প্রভাস, দণ্ডকারণ্য, রামেশ্বর, মাদুরাই প্রভৃতি জায়গায় গেছেন। এছাড়াও খুব যেখানে নয়নমুগ্ধকর দৃশ্যাবলী আছে, প্রাকৃতিক দৃশ্যাবলী, এরকমও বহু স্থান ওই একই সঙ্গে মহারাজ দর্শন করেছেন সারা জীবনে। আর এদের জীবনে যা হয়, নিজের দিকে প্রায় কিছুই খেয়াল রাখতেন না, তো একেবারে
ঈশ্বরের উপর সম্বল করে প্রব্রজ্জা মহারাজের পায়ে গিনি ওয়ার্ম হয়ে গিয়েছিল বেশ কয়েকবার, এবং 7 বার অপারেট করতে হয়েছিল, কিন্তু তিনি সেই সব সহ্য করেছেন। আর তো পরবর্তীকালে কি প্রচণ্ড কর্মমুখর জীবন তার বিদেশের প্রসঙ্গে এসে এইবার আমরা স্মরণ করছি যে 1896-তে যখন মহারাজের বয়স 31, তখন স্বামীজি আদেশ করলেন, স্বামীজি তখন বাইরে বিদেশে, তখন তিনি আদেশ করলেন অভেদানন্দজিকে যে লন্ডনে উপস্থিত হতে হবে বেদান্ত প্রচারের কাজে। এইখানে স্বামীজি আদেশে অভেদানন্দজি গিয়ে উপস্থিত হলেন। এইবার স্বামীজি তো উপস্থিত হওয়া মানেই হচ্ছে যে চলো এবার শুরু হয়ে যাবে, এবার বক্তৃতা দিতে হবে। অভেদানন্দজি স্বাভাবিকভাবেই তখন সংকোচ করছেন। নিজের মতো ত্যাগ তপস্যার জীবনে থেকেছেন, প্রচুর পড়াশোনা করেছেন, ইংলিশ ভাষায় প্রচুর অধিকার, কিন্তু বক্তৃতা দিতে হবে, বক্তৃতা তো সবাইয়ের জন্য নয়, এবং বক্তৃতা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি কোথায়, কখনো তো ওরকমভাবে ভাবেননি। কিন্তু স্বামীজির হচ্ছে এক্ষুনি তাড়াতাড়ি করে, তো উনি সব ঘোষণা করে দিলেন যে বক্তৃতা দেবে স্বামী অভেদানন্দ। ফলে ওকে দিতে হলো, এবং যে প্রথম বক্তৃতা দিলেন তাতে স্বামীজি বিস্মিত ও আনন্দিত হয়ে গেলেন, এবং তিনি বললেন, "Even if I perish on this plain, my message will be sounded through these dear lips and the world will hear it." আমি যদি চলেও যাই, আমার বাণী এই কণ্ঠে, through these dear lips, এই ওষ্ঠে উচ্চারিত হবে। ডিয়ার লিপস, আমার প্রিয় এই ব্যক্তি, আমার স্বজন, তাঁরই ওষ্ঠে আমার এই বাণী ধ্বনিত হবে এবং জগৎ সেটি শুনবে। And the world will hear it. Even if I perish on this plain, my message will be sounded through these dear lips and the world will hear it. এইটা বাইরের দিক থেকে, যে বরানগর মঠ, আলমবাজার মঠ, তারপরে একেবারে লন্ডন, গল্পের মতো, সিনেমার মতো দৃশ্যান্তর হয়ে যাচ্ছে। কোথায় বরানগর, কোথায় আলমবাজার, পরাধীন ভারতবর্ষের সমস্ত জায়গা অপরিষ্কার, আর পুরো দেশ ব্রিটিশের প্রধানত, সেখান থেকে লন্ডন, আবার সেখানে বক্তৃতা। এগুলি যেমন সত্য, তার থেকেও বোধহয় বেশি সত্য মহারাজের অন্তর্জীবন। ওই অন্তর্জীবনের মাধ্যমেই, অন্তর্জীবনের প্রেক্ষিতেই এই বহির্জীবনের প্রচার তথা বহির্জীবনের কার্যাবলী। অন্তর্জীবনের কথায় এসে যায়, তিনি যে বাড়িতে থাকতেন, ঠান্ডার দেশ তো, তার উপরের তলার, সেই একটা বাড়ি, তার উপরের তলার একটা ঠান্ডা ঘরে থাকতেন, তাতে আবার কোনো জানলা নেই, এবং একটা শক্ত খাটে শুতেন বালিশ ছাড়া। তাহলে বাইরের দিক থেকে লন্ডন শুনলে দারুণ লাগে, আর মহারাজের যে জীবন, সেটা ভারতবর্ষের একজন ঋষির, যোগী মুনির জীবন। ওই রকম জানলাবিহীন একটা ঠান্ডা ঘর, সেইখানে শুয়ে আছেন শক্ত খাটে বালিশ ছাড়া। মানুষ বলে যে শোয়ার সময় চলো একটু রিল্যাক্স করি, বিশ্রাম নেওয়া, এরকম তো বলে। সেইখানে দেখা যাচ্ছে ওই ঋষির জীবন। এরা আসলে ওই ঋষির আদর্শকে বর্তমান যুগে দেখিয়ে গেছেন, শুধু কখনো বরানগরে, কখনো বেলুড়ে, কখনো লন্ডনে, কখনো অন্য কোথাও, কিন্তু সেই সনাতন ভারতবর্ষের ঋষি জীবন। এরপরে স্বামীজি তাকে ডেকে নিলেন আমেরিকায়, অভেদানন্দজিকে। আমরা বলছিলাম যে এই পর্বটা আমরা সংক্ষেপে শুনব, বেশি ডিটেলে যাব না, বিশদে যাব না, কারণ গেলেই ওই সন্তারিখ এবং স্থানের প্রসঙ্গ এসে যাবে। মহারাজ বিভিন্ন স্থানে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন অসামান্য কাজ তিনি করছেন। আমরা বলছি যে তিনি করছেন, আসলে এরা ভগবদ ইচ্ছায় করেছেন। তো তারা সেইভাবে ভাবিত হয়ে করেছেন, ভগবানের ইচ্ছায়, তপস্যার ভাবে করা। ওই বরানগরের ধুলো পড়া ঘরে তপস্যা যেমন,
তেমনি সুসজ্জিত লন্ডন শহরেও তপস্যা। আমরা বলছিলাম যে বাড়ির ওপরের দিককার ঘর ঠান্ডা, এসব যেমন সত্যি, তেমনি জীবন অন্যভাবে উদ্দীপ্ত, তপ্ত, ওয়ার্ম, এবং সেটি কিসের ভাবে? তপস্যার ভাবে। তপোদীপ্ত অভেদানন্দ ডাজন্ট কেয়ার ফর দ্য কুল উইন্টার আউটসাইড। এদের জীবনে তপস্যার দীপ্তি, তপস্যার উষ্ণতা। সেই অভেদানন্দজি মহারাজ আমেরিকায় গিয়ে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, গ্রিন একর প্রভৃতি বিভিন্ন জায়গায় বেদান্ত, গীতা, বেদান্ত বললেই তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা আসে, কিন্তু উপনিষদ, গীতা, এই সবের উপরে চর্চা করতে থাকলেন। একেবারে প্রথাগতভাবে রাজযোগ শেখাতে আরম্ভ করলেন, নিজে প্র্যাকটিস করে দেখাতেন। ওই স্বামীজির ভাব, স্বামীজির পদাঙ্ক অনুসরণ আমরা বলেছি। আর কি করতেন? তিনি বিশেষজ্ঞ ছিলেন পাশ্চাত্য দর্শন এবং বিজ্ঞানের উপরে। এই পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের উপর মহারাজের প্রচুর তুলনামূলক আলোচনা আছে। পৃথিবীতে প্রথম যিনি ভারতবর্ষের দর্শনের সঙ্গে বিজ্ঞানকে একই সঙ্গে নিয়ে আলোচনা করেছেন গভীরভাবে, উদ্দীপ্তভাবে, তিনি স্বামী বিবেকানন্দ। আর অভেদানন্দজিকেও পাচ্ছি তার ওই প্রবল জ্ঞান, সেটিকে ব্যবহার করে, সেটির সহায়ে ওই পাশ্চাত্য দর্শন বিজ্ঞানের সঙ্গে সনাতন ভারতবর্ষের প্রজ্ঞার অপূর্ব মিলন এবং তুলনামূলক আলোচনা এটি দেখাতে ও প্রচার করতে। ওই দেশের আমেরিকার কত কত দার্শনিক, কবি, ধর্মযাজক অভেদানন্দজির প্রতি আকৃষ্ট হলেন, তার ক্লাসে এসে উপস্থিত হতেন, তাকে ব্যক্তিগতভাবে দেখা করতেন। অভেদানন্দজিরও তাদের সঙ্গে যোগাযোগ ছিল। অনেক বড় বড় সরকারি পদাধিকারী তারা অভেদানন্দজির গুণমুগ্ধ ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী এডিসন, প্রেসিডেন্ট ম্যাকিনলে, প্রফেসর জেমস, এদের মতো দিকপাল নিজ নিজ ক্ষেত্রে তাঁরা অভেদানন্দজির গুণগ্রাহী ছিলেন। মহারাজজি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে মাঝে মাঝে বক্তৃতা দিতেন, প্রায়ই। বার্কলে ইউনিভার্সিটিতে তার ফিলসফিক্যাল ইউনিয়নে মহারাজের একবারের বক্তৃতায় 400 জন শ্রোতা হয়েছিল এবং 1.5 ঘন্টা ধরে তিনি বক্তৃতা দিয়েছিলেন। এখনো যারা বিদেশে এই বেদান্তের ভাবধারা নিয়ে বক্তৃতা দেন জানেন যে একটি বক্তৃতা সভায় 400 জন উপস্থিত হওয়াটা ইজ আ রিয়েলি ভেরি বিগ ফিগার। তো মহারাজ এইরকম অডিয়েন্স পেতেন, তারা সানন্দে সাগ্রহে মহারাজের সভায় উপস্থিত হতে পেরে নিজেদের ধন্য মনে করতেন। ইতিমধ্যে নিউ ইয়র্কের যে বেদান্ত সোসাইটি, সেটির রেজিস্ট্রেশন হলো 1898 সালে। আমরা সংখ্যার কথা বলছিলাম, মহারাজ যে ক্লাস নিতেন তাতে শ্রোতৃ সংখ্যা কখনো কখনো 600 ছাড়িয়ে যেত। বার্কলে ইউনিভার্সিটির ফিলসফিক্যাল ইউনিয়নের কথা আমরা বলেছি, কিন্তু অন্যত্র 600 ছাড়িয়ে যেত এক এক সময়। বেদান্ত সমিতি থেকে মহারাজ বই ছাপাতে শুরু করেন, একাধিক গুরুত্বপূর্ণ বই ওখান থেকে গ্রন্থ প্রকাশিত হয়েছে। আর মহারাজের একটা বড় কাজ ছিল কম বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা। সেই ক্লাস আবার অপূর্ব হতো। সেই ছেলেমেয়েরা খুব আনন্দ করে মহারাজের ক্লাসে এসে উপস্থিত হতো এবং তাদের তিনি মূলত ভারতবর্ষের নীতিশাস্ত্র, সেই যে গল্পের মতো করে বলা জায়গাগুলি যার মধ্যে দিয়ে সুগভীর নীতির প্রসঙ্গ রয়েছে, সেইগুলো পড়ে শোনাতেন, চর্চা করতেন, সেগুলির আলোচনা হতো এবং ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস তাঁরা মহারাজের এই ক্লাস খুব উপভোগ করতেন।
আমরা বলছিলাম তপদীপ্ত অভেদানন্দ, যিনি এই রকম স্মার্টলি, এখনকার ভাষায় বলতে গেলে তো এরকম স্মার্টলি এইসব পরিচালনা করছেন, তিনি ক্রমশ তার খাবার দাবারের মেনুতে রাখলেন দুটি জিনিস, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে ফলমূল। ক্রমশ ওই দিকে কনভার্জ করে যেতে আরম্ভ করলেন। ও ছাড়া আর কিছু খাচ্ছেনই না, নিরামিষ পছন্দ, তার মধ্যে এইটা। বিদেশের লোকজন যারা ওকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন এবং বন্ধুর মতো মিশতেন, তারা বললেন যে এটা করবেন না, যেখানে যেরকম করতে হয় সেটা নিয়ম আছে। বিদেশি প্রবাদ বললেন, বললেন যে আপনি খাওয়া দাওয়ার প্যাটার্ন চেঞ্জ করুন। আর শ্রী শ্রী মায়ের কাছে খবর গেল, মা তার এই সন্তানকে জানালেন, লিখে পাঠালেন যে না, তোমাকে সুস্থ থাকতে হবে, শরীর ঠিক রাখতে হবে, আমিষ খেতে হবে, ভালো ভালো মাছ যা পাওয়া যায় সেসব খেতে আরম্ভ করো। এইটি বলাতে অভেদানন্দজির যে কঠোরতা সেটা কিছু পরিমাণে হ্রাসপ্রাপ্ত হয়েছিল। কিন্তু আমাদের শাস্ত্রে যে বলা আছে যে খাদ্যের সঙ্গে জীবনযাপন, তো মহারাজের সেইটির দিকে তীব্র নজর ছিল। তার তপস্যার অন্যতম দিক ছিল এই আহার সংযম। কিন্তু হ্যাঁ, একটা জায়গা পর্যন্ত তার বাইরে চলে গেলে শরীর তো সেটা দিতে চাইবে না, সেই জন্য শরীরের কথা বুঝে সংযম, সেইখানটিতে শ্রী শ্রী মা তার মঙ্গল হস্ত মহারাজের মাথায় রাখলেন এবং ঠিক সময় ইন্টারভিন করে তাকে নির্দেশ পাঠালেন। এরপর মহারাজকে পাচ্ছি আমরা ইউরোপে, সেখানে তিনি কিছুকাল বেদান্ত এবং সনাতন ধর্মের প্রচার করলেন। তারপরে আবার আমেরিকায় এসে ব্রুকলিন সহ একাধিক স্থানে বেদান্ত কেন্দ্র স্থাপন করলেন। এরপর তিনি কিছুকালের জন্য ভারতবর্ষে ফিরলেন, সেটা 1906। সেখানে এসে শিবানন্দজি, শারদানন্দজি প্রমুখ একাধিক গুরু ভাইয়ের সঙ্গে তাঁর সানন্দ মিলন, বিভিন্ন স্থান মহারাজ ঘুরলেন। আর তাকে যে বিপুল অভ্যর্থনা দেওয়া হলো সেটা তো একটা অন্য প্রসঙ্গ। বিদেশ থেকে যখন অভেদানন্দজি এলেন ভারতবর্ষে 1906, এই সময়তে তিনি একটি বক্তৃতায় স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলছেন, স্বামী বিবেকানন্দ was not an ordinary man. He was the patriot saint of modern India. He may be called an incarnation of divine wisdom in this age of commercialism. It was he who turned the table of commercialism in a foreign land like America. He achieved great success because he preached nothing but the eternal truth. আমরা একটুখানি মাঝখানটা বাদ দিয়ে পড়লাম। তো বললেন যে স্বামীজি কোনো অর্ডিনারি মানুষ ছিলেন না। He was the patriot saint of modern India. দেশপ্রেমিক ঋষি, দেশভক্ত ঋষি, দেশপ্রেমিক ঋষি, পেট্রিয়ট সেন্ট অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের দেশভক্ত ঋষি। He may be called an incarnation of divine wisdom in this age of commercialism. এখন যেটিকে বলা হয় বাণিজ্যায়ন বা পণ্যায়ন। এই কমার্শিয়ালিজম বা পণ্যায়নের যুগে তাকে অধ্যাত্ম জ্ঞানের একজন অবতার বলা যেতে পারে। অধ্যাত্ম জ্ঞান নিয়ে যিনি অবতীর্ণ হয়েছেন, সেই অর্থে it was he who turned the table of commercialism in a foreign land like America. এই যে পণ্যায়নের যে ছবি, পণ্যায়নের যে ধারণা সজোরে নিয়ে সেটাকে উল্টে দিয়েছেন তিনি, অর্থাৎ সেটাকে ঠিকঠাক করে দিয়েছেন। এই জগতে একটা ছবি, মানুষ কেমন হওয়া উচিত সেটা উল্টো হয়েছিল, সেটাকে একজন ছবি সোজা করে দিয়েছেন। তো তিনি ওই পণ্যায়নের যে ভাবনা সে একেবারে দিয়েছেন, সেটাকে সোজা করে দিয়েছেন। He achieved great success because he preached nothing but the eternal truth. শাশ্বত সত্যই তিনি প্রচার করেছেন এবং সেই জন্যই তার অসামান্য সাফল্য। ওই 1906 সালে অভেদানন্দজি মহারাজ আবার আমেরিকায়
প্রত্যাবর্তন করলেন এবং তারপর 1906-তে প্রত্যাবর্তন করলেন এবং 1906 থেকে 1921 এই দীর্ঘ সময় 15 বছর আবারও আমেরিকায় তার বৃহৎ কর্মকাণ্ড চলল। এই কর্মকাণ্ড আমরা আগেই বলে নিয়েছি যে তার মধ্যে বিভিন্ন কেন্দ্র স্থাপন, বেদান্তের উপর এবং সনাতন ভাবধারার উপরে অসামান্য বক্তৃতা প্রদান, ভাবা যায় না এমন এমন চিন্তাশীল মানুষকে খুব স্বাভাবিকভাবে প্রভাবিত করা, তাঁরা এই ভারতবর্ষের ধর্ম দর্শনে উৎসাহিত বোধ করা, তাদের মহারাজের বালক বালিকাদের সঙ্গে সম্পর্ক, গ্রন্থ প্রকাশ, এই সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। আর সবচেয়ে ওপরে অথবা সবচেয়ে গভীরে রয়েছে তার তপদীপ্ত জীবন। অনেক সময় হয় যে একটা কোনো জিনিস খুব সুন্দর করে যেন ভেতর থেকে একটা লাইট বেরোচ্ছে, লোকে বলে যে দেখো ভেতরের লাইটটা রাখা রয়েছে এবং সেই জন্য বাইরে কি সুন্দর আভা, কি সুন্দর একটা গ্লো। এমনি লাইটে অনেক সময় চোখ ধাঁধা, এটা ভেতর থেকে একটা কিরকম আভা বেরোচ্ছে, কি সুন্দর। অভেদানন্দজির জীবন সেই রকম তপদীপ্ত। ওই ভেতরে আধ্যাত্মিকতার, আত্মার অনির্বাণ জ্যোতি, তারই দ্বারা দীপ্ত তার সমগ্র জীবন। পাশ্চাত্য যতদিন ধরে সেই জীবনকে দেখেছে, ধন্য হয়ে গেছে। এখনো তার কার্যের মধ্যে দিয়ে সেই দীপ্তি অনির্বাণ রূপে কত মানুষকে আলোকিত করে চলেছে। ভারতে মহারাজ পুনরায় প্রত্যাবর্তন করলেন 1921-এ, আর 1939-এ ওনার দেহাবসান। কিন্তু তার আগে ঘটনা হচ্ছে যে ভারতবর্ষে ফেরবার পর বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা জানানো হলো। অন্যতম কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রেরা বিপুলভাবে মহারাজকে সম্বর্ধিত করলেন। আর তিনি ভারতবর্ষের নানা স্থানে ভাব প্রচার করলেন, শ্রীরামকৃষ্ণের ভাব, বেদান্তের ভাব, সনাতন আধ্যাত্মিকতার ভাব। আর রামকৃষ্ণ বেদান্ত সমিতি, এখন যেটি রামকৃষ্ণ বেদান্ত মঠ রূপে পরিচিত, সেইটি স্থাপন করলেন রাজকৃষ্ণ স্ট্রিটে। একাধিক জায়গায় হতে 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 ওইখানে পরে স্থাপিত হলো শ্রীরামকৃষ্ণের মন্দির হলো। এটি মহারাজের জীবনের, মর্ত্য জীবনের শেষের দিকের বিরাট ঘটনা। এই কলকাতার কেন্দ্র যেটি, সেটিকে অবলম্বন করে, সেটিকে ব্যবহার করে মহারাজ ভাব প্রচার করলেন বিভিন্ন স্থানে। আর দার্জিলিংয়ে একটি শাখা কেন্দ্র স্থাপিত হলো। সমিতির মুখপত্র রূপে বিশ্ববাণী পত্রিকা প্রকাশিত হতে আরম্ভ করলো, যেটি এখনো সগৌরবে প্রকাশিত হয়ে চলেছে। 1 মার্চ 1937-এ টাউন হলে যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স হলো, সেখানকার উদ্বোধনী সভায় তিনি সভাপতিত্ব করলেন। এইভাবে ভারতবর্ষে তার কাজ একটি ভিত্তিকে অবলম্বন করে বিপুলভাবে প্রচারিত হতে থাকল। রামকৃষ্ণ সংঘ বেলুড় মঠ, তার সঙ্গে তার সমিতি, তার প্রতিষ্ঠানের নিবিড় যোগাযোগ। শারদানন্দজি, শিবানন্দজি প্রমুখ বরিষ্ঠ সন্ন্যাসী তথা তার গুরু ভাইরা তাঁর কেন্দ্রে, তাঁর আশ্রমে উপস্থিত হতেন এবং ভারী সহৃদয় যোগাযোগ বিনিময় উভয় পক্ষের মধ্যে ছিল। 8ই সেপ্টেম্বর 1939, 74 বছর বয়সে স্বামী অভেদানন্দজি মহারাজের মহাসমাধি। এই পর্যন্তই মহারাজজির জীবন। আর আমরা বলছিলাম যে তপস্যা, তাহলে যিনি কিনা গিরি গুহায় বসেও তপস্যা করছেন, ভারতবর্ষ কতবার এটি শেখাচ্ছে, বিভিন্ন রকমভাবে এই সত্য শিক্ষা দিচ্ছে এবং তপস্বীদের, সাধিকাদের, সাধকদের জীবনের দ্বারা প্রদর্শিত হচ্ছে যে যিনি যেখানেই করুন না কেন,
ওই ঈশ্বরীয় তপস্যা পূত পবিত্র ভাবে অন্তর জগতে অবগাহন মানুষকে যে শক্তিতে শক্তিমান করে, যে দীপ্তিতে দীপ্যমান করে, সেটি ওই বাইরের দিক থেকে একজন তপস্যা করছেন সেটি তাকে দেখলে বোঝা যাবে না, কিন্তু তার সান্নিধ্য লাভ করলে, তার কার্যাবলীর দ্বারা তাকে অনুসরণ করলে, তার মানসিকতা দর্শন করলে বুঝতে পারা যায় যে এই হচ্ছে তপস্যার শক্তি। এই শক্তি কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্য নয়, এই শক্তি কাউকে পরাস্ত করবার জন্য নয়, এই দীপ্তি কারুর চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য নয়, বরং মানুষের জ্ঞান চক্ষু উন্মিলনের জন্যে, মানুষকে শক্তি যোগানোর জন্যে, মানুষকে জীবন যুদ্ধে সশস্ত্র করবার জন্য, জীবন যুদ্ধের উপযুক্ত করবার জন্য এবং মানুষকে অক্ষয় শান্তি প্রদানের জন্যে। সেই তপস্যার দীপ্তি অভেদানন্দজি মহারাজের জীবন থেকে উত্থিত হয়ে মানুষের কাছে আলো, আনন্দ এবং অপূর্ব আধ্যাত্মিক শান্তি এখনো পর্যন্ত নিয়ে আসছে। 1901 সালে বিদেশে থাকার সময় মহারাজ একটা লেকচারে বলছেন, ওই যে আমরা বলছিলাম যে তার বিজ্ঞান এবং দর্শন দুটোকে নিয়ে চলবার ক্ষমতা ছিল এবং কি অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। 1901-এর লেকচারে বলছেন, if we can harmonize our mental conditions or the vibrations of our own mind by tuning them in harmony with the vibrations of the cosmic mind, then we can make ourselves the storehouse of infinite powers and infinite possibilities. এইটা যখন তিনি বলছেন যে আমাদের যে মেন্টাল কন্ডিশন or the vibrations of our own mind, আমাদের মনের যে ছন্দ রয়েছে, ওই যে হেডমাস্টার মশাই ছন্দ মঞ্জরি দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, সেইটির দ্বারা অভেদানন্দজি শুধু যে সুললিত ছন্দে গ্রথিত স্তব স্তুতি রচনা করেছেন তাই নয়, এই জগতের অন্য রকমের ছন্দ আবিষ্কার করেছেন এবং মানুষকে শিখিয়েছেন, মানুষকে সমৃদ্ধ করেছেন সেটির জ্ঞানের দ্বারা। তিনি বলছেন, if we can harmonize our mental conditions or the vibrations of our own minds, আমাদের মনের যে ছন্দ, মনের যে কম্পন, মনের যে ভাইব্রেশন, সেটিকে যদি আমরা মিলিয়ে দিতে পারি কার সঙ্গে? by tuning them in harmony with the vibrations of the cosmic mind, বিশ্ব মনের সঙ্গে এটাকে যদি আমরা টিউন করতে পারি, এটা একদম বিজ্ঞানের ভাষা বলেই মনে হয়, অন্তর্বিজ্ঞানের ভাষা, বহির্বিজ্ঞানের শব্দাবলীকে ব্যবহার করছে, যে ওই দুটো কম্পাঙ্ককে যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলেই রেজনেট করবে। কোনটার সঙ্গে? কসমিক মাইন্ড, বিশ্ব মনের যে ছন্দ, বিশ্ব মনের যে ভাইব্রেশন, বিশ্ব মনের যে কম্পন, তার সঙ্গে যদি আমরা ব্যক্তিগত মনের কম্পনকে মিলিয়ে দিতে পারি, তার মানে সোজা কথায় মানে অন্যভাবে দেখতে গেলে ঈশ্বরীয় ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে দেওয়া। কিন্তু বিদেশে বলছেন তো ওই রকম সায়েন্টিফিক একটা ভঙ্গি ব্যবহার করে বলছেন এবং অপূর্বভাবে ধ্বনিত হচ্ছে, উইথ দ্য ভাইব্রেশনস অফ দ্য কসমিক মাইন্ড, যদি এরকম করতে পারি, কসমিক মাইন্ড, বিশ্ব মন, এসব বলছেন স্বামী অভেদানন্দজি। এবং এখানে স্বামী বিবেকানন্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, তাঁর বাণীর প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, যে স্বামী বিবেকানন্দ কাঁকড়ি ঘাটে অশ্বত্থ তলায় অশ্বত্থ বৃক্ষের তলে তিনি সমাধিমগ্ন হয়েছিলেন এবং পরে বলেছিলেন যে আজ একটা বড় রহস্যের সমাধান হয়ে গেল, বুঝলাম যে এই অনুবিশ্ব ও মহাবিশ্ব একই নিয়মে গড়া। তার মানে মাইক্রোকজম এবং মাইক্রোকজম এই দুটোর মধ্যে একই নিয়ম, ভেতরে যে বিশ্ব আর বাইরে যে বিশ্ব। স্বামী অভেদানন্দজিকে দেখছি যেন সেইটিরই প্রতিধ্বনি করছেন, কিন্তু তার নিজস্ব ভঙ্গিতে। অপূর্ব, কিন্তু মানে এখানে কোনো বিরোধ নেই, বৈচিত্র্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণের ভাবধারা এদের মধ্যে দিয়ে নানা ভাবে প্রকাশিত হচ্ছে। ইনি বলছেন যে যদি ওই নিজের মনের সঙ্গে বিশ্ব মনের ছন্দ মিলিয়ে দেওয়া যায়, then we can make ourselves
দ্য স্টোর হাউস অফ ইনফিনিট পাওয়ার্স অ্যান্ড ইনফিনিট পসিবিলিটিস। তাহলে আমরা বড় বড় আধার হয়ে উঠি, স্টোর হাউস হয়ে উঠি কিসের? ইনফিনিট পাওয়ার্স অ্যান্ড ইনফিনিট পসিবিলিটিস। অসীম ক্ষমতা ও অসীম সম্ভাবনার বিশাল আধার হয়ে উঠতে পারি আমরা, বলছেন তপোদীপ্ত অভেদানন্দ। এই তার ভাব যে আমার মনের যে কম্পন, আমার মনের যে ছন্দ, তার সঙ্গে বিশ্ব মনকে মিলিয়ে নিতে পারলে আমি বা আমরা অসীম শক্তি ও অসীম সম্ভাবনার অনন্ত আধার হয়ে উঠতে পারি। কি মহাশক্তির বাণী! ভারতবর্ষের ঋষিকুলের যে মন, ভারতবর্ষের অন্তঃস্থল থেকে উত্থিত যে মেঘমন্দ্র আধ্যাত্মিক বাণী, তারই অপূর্ব উচ্চারণ আমরা দেখছি। এটি 1901 লেকচারে হয়েছিল, আরও অন্যত্রও মহারাজ বলেছেন, তার মধ্যে একটিকে আমরা চয়ন করেছি। আর জীবনের শেষ দিকে এক শিষ্যকে শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ বলছেন, তপস্যায় ইচ্ছা শক্তি বাড়ে, আত্মবিশ্বাসী হও, মনে মনে ভাবো আমি অমৃতের সন্তান, আমার মধ্যে অনন্ত শক্তি খেলা করছে। ভেতরে এই দৃঢ় বিশ্বাস থাকলে বিশ্ব জয় করতে পারবে। এইখানেই আমাদের বক্তব্য শেষ। শেষ বা শেষ নয়, এখান থেকে নিশ্চয়ই নতুন করে আবার নতুন শক্তি নিয়ে, উদ্যম নিয়ে, সতেজতা নিয়ে চিন্তা ভাবনা, চর্চা এবং চর্যার সূচনা হতে পারে। যেখানে দেখছি মহারাজ বলছেন ভেতরে এই দৃঢ় বিশ্বাস থাকলে বিশ্ব জয় করতে পারবে। তো বিশ্ব জয় করেছেন তো তিনি। কত কত মানুষ মহারাজের কাছে এসে মুগ্ধ হয়ে গেছেন, মহারাজের শক্তিতে, পবিত্রতায় প্রভাবিত হয়ে তার চরণ স্পর্শ করতে চেয়েছেন। আমেরিকায় এবং অন্যত্র, ভারতবর্ষে তো বটেই, বিশ্ব জয়। কিন্তু এই জয়টা মানে ওর এমনিতে ভাবতে গেলে যেরকম হয় সেরকম নয়, কারোর পরাজয় নয়, কিন্তু অশুভ শক্তির বিরুদ্ধে জয়, অশুভ সংস্কারের বিরুদ্ধে জয়, যুগ ব্যাধি যে সংশয়, তার বিরুদ্ধে জয়। সেই জয়ের সূচনা করেছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে, করেছেন কাশীপুরে, শ্যামপুকুরে, আর সেটি বৃহৎ আকারে এদের মধ্য দিয়ে হয়েছে শ্রীরামকৃষ্ণের মা শারদার ইচ্ছায় ও আশীর্বাদে। তিনি বলছেন তপস্যায় ইচ্ছা শক্তি বাড়ে, বলছেন তপোদীপ্ত অভেদানন্দজি। তপস্যায় ইচ্ছা শক্তি বাড়ে, আত্মবিশ্বাসী হও, মনে ভাবো আমি অমৃতের সন্তান, আমার মধ্যে অনন্ত শক্তি খেলা করছে। ভেতরে এই দৃঢ় বিশ্বাস থাকলে, ভেতরে এই দৃঢ় বিশ্বাস থাকলে বিশ্ব জয় করতে পারবে। এর মধ্যে আমরা তপস্যার কথা পাচ্ছি, বিশ্ব জয়ের কথা পাচ্ছি, আবার অমৃতের কথা পাচ্ছি। অভেদানন্দজির জীবন, অভেদানন্দজির বাণী, অভেদানন্দজির কর্ম, অমৃতের অধিকারী হওয়ার প্রসঙ্গ, এইগুলিতে বারবার উপনীত হতে পারি। তাই সেই সব অমৃতপম চিন্তাকে হৃদয়ে ধারণ করতে করতে আমরা তপোদীপ্ত অভেদানন্দজির শ্রীচরণে এবং শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।